হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 নিয়ে আলোচনা করব। এখানে আমরা চাইল্ড স্টাডি CC01 চ্যাপ্টার 1 ইতিমধ্যে শুরু করেছিলাম। প্রথম পর্ব আমরা আলোচনা করে ফেলেছি। এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের জন্য আপলোড করা আছে চ্যানেলে, অবশ্যই ভিজিট করে দেখে নেবে। আজকে আমরা 2 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। 2 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, আর্নল্ড জোনসের মতে বৃদ্ধি বলতে কী বোঝো বা বৃদ্ধি কাকে বলে? দেহের উচ্চতা, ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলা হয়, যেমন শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদি। তবে বৃদ্ধিকে আরও বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করতে গেলে বলা হয় বৃদ্ধি হলো ধারাবাহিকভাবে অগ্রগতিমূলক পরিবর্তন। এই বৃদ্ধির নির্দিষ্ট অভিমুখ বা দিক আছে। এই অভিমুখ হলো এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া নয়। ধারাবাহিকতার অর্থ হলো পরিবর্তনগুলির মধ্যে নির্দিষ্ট সম্পর্ক। অর্থাৎ কি, আমরা যখন দেখি একটা শিশু বা একটি চারা গাছ, সেই চারা গাছটার প্রথমে যদি 2টো পাতা থাকে, সে ধীরে ধীরে কিন্তু আরও বড় হবে, আরও 4-5টা পাতা গজাবে, ডালপালা হবে ইত্যাদি। তাহলে আমরা কি দেখছি যে বৃদ্ধি মানে হচ্ছে বেড়ে ওঠা, বড় হবে। একটা ছোট চারা গাছ থেকে সে ডালপালা, শাখা প্রশাখা বিস্তার করে আরও বৃহৎ রূপ ধারণ করবে। তবে সময়ের সাথে সাথে এটার নির্দিষ্ট অভিমুখ হলে এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া নয়, এবং ধারাবাহিকভাবে, মানে সময়ের সাথে সাথে তিল তিল করে জিনিসটা করে উঠবে। পরিণমন বলতে কী বোঝো? পরিণমন হলো কোনো কিছুর করার উপযুক্ত স্তরে উপনীত হওয়া। যেমন হাঁটার জন্য পায়ের মাংসপেশি উপযুক্ত পরিমাণে পুষ্ট হওয়া প্রয়োজন। একদম ছোটোবেলায় তো আমরা হাঁটতে পারি না। ধীরে ধীরে সময়ের সাথে সাথে যখন আমরা পরিপূর্ণরূপে ক্ষমতা লাভ করি, তখন আমরা হাঁটতে পারি। তারপর যখন আমাদের সূক্ষ্ম পেশিগুলি পুষ্ট হয়, তখন আমরা লিখতে পারি, হাত দিয়ে কোনো কাজ করতে পারি। বিকাশ বলতে কী বোঝায়? বিকাশ হলো প্রাণীর মধ্যে ক্রম পরিবর্তনের, যা কেবলমাত্র শারীরিক পরিবর্তনে সীমাবদ্ধ থাকে না, ক্রিয়াগত পরিবর্তনের আবশ্যিক শর্ত। যেমন কোনো কিছু করার ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি পাওয়া, নির্ভুলভাবে কর্ম সম্পাদন করতে পারে ইত্যাদি। এর থেকে বোঝা যায় বিকাশ ব্যক্তির কার্য সম্পাদনের উৎকর্ষতা বৃদ্ধি করে। তাহলে বিকাশ হলো কি, যখন আমরা ছোট থাকি তখন কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। ছোটোবেলায় আমরা অ আ পর্যন্ত ভালো করে লিখতে পারি না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা পাতার পর পাতা অতি সুন্দরভাবে সূক্ষ্মভাবে লিখতে পারি। সেটা কি বিকাশের প্রভাবে। বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। বিকাশের বৈশিষ্ট্যগুলি হলো, শিক্ষণের ফলে আচরণের পরিবর্তন ঘটে এবং আচরণের পরিবর্তনের মধ্যে দিয়ে বিকাশ সম্ভব হয়। বিকাশ হলো বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, অর্থাৎ শিশুর সহজাতভাবে যে সকল সম্ভাবনাগুলি নিয়ে এসছে তা পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে শিশুর শিক্ষণে অভিজ্ঞতা সম্পন্ন হয় এবং বিকাশ ঘটে। ব্যক্তির বিভিন্ন ধরনের বিকাশগুলি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। শারীরিক, মানসিক, বৌদ্ধিক, সামাজিক, প্রাক্ষবিক বিকাশ পৃথকভাবে ঘটে না। এগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নির্ভরশীল। দেখবে, একদম ছোটোবেলায় শিশু অবস্থায় যে জিনিসটা আমরা বুঝতাম না, সে জিনিসটা কিন্তু ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে সাথে আমরা অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু অনুভব করতে পারি। কেউ অনেক কিছু না বললেও কেবলমাত্র তার মুখ দেখেও আমরা অনেক কিছু আন্দাজ করে নিতে পারি। এগুলো কি আমাদের বিকাশের ফলেই ঘটেছে। নেক্সট পয়েন্ট হচ্ছে, বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। মাতৃগর্ভ থেকে আমৃত্যু বিকাশ কিন্তু চলতে থাকে। লাস্ট পয়েন্ট হচ্ছে, বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া। সকলের বিকাশের সমতা লক্ষ্য করা যায় না। বিভিন্ন ব্যক্তির বয়স ভেদে বিকাশের হার বিভিন্ন হয়ে থাকে। এর পরের প্রশ্ন হচ্ছে, বিকাশের যে কোনো 4টি নীতি উল্লেখ করে। বিকাশের গুরুত্বপূর্ণ নীতিগুলি হলো: 1. বিকাশের ফলে পরিবর্তন ঘটে, যার উদ্দেশ্য হলো আত্ম উপলব্ধি এবং সহজাতভাবে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলি প্রকাশ করা। 2. বিকাশের ক্ষেত্রে প্রাথমিক বিকাশ সর্বাধিক গুরুত্বপূর্ণ পরবর্তী বিকাশের থেকে, কারণ প্রাথমিক বিকাশ পরবর্তী বিকাশকে ত্বরান্বিত করে ও অগ্রগতিতে সহায়তা করে। দেখবে, আমরা বলি যে প্রাথমিক পরিস্থিতি বা আমাদের যে প্রাইমারি শিক্ষা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই যে আমরা প্রাইমারি শিক্ষার ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং উচ্চতর শিক্ষাগুলো রয়েছে। আমরা যদি প্রাথমিকে ভালো করে বাচ্চাদেরকে এই বর্ণ, শব্দ, যুক্তাক্ষর ইত্যাদি এগুলো না শেখাই, না বোঝাই, যোগ করতে না শেখাতে পারি, বিয়োগ করতে, গুণ করতে, ভাগ করতে, নামটা ভালো করে না শেখাতে পারি, তাহলে কিন্তু ওরা সেকেন্ডারি এডুকেশন বা মাধ্যমিক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে, আরও উচ্চতর পর্যায়ে কীভাবে এগিয়ে যাবে। সেই জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনই প্রাথমিক বিকাশও খুব গুরুত্বপূর্ণ। আগামীতে ওটাই সাহায্য করবে। শিখন ও পরিণামনের মিথস্ক্রিয়ার ফলে বিকাশ কার্যকর হয়। বিকাশের বিভিন্ন স্তর আছে, যেমন জন্মকাল, শৈশব, প্রাক বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল, বয়স সন্ধিক্ষণ, প্রাপ্তবয়স্ক প্রভৃতি স্তরগুলির মধ্যে কিন্তু একটি সময়ের ভারসাম্য বজায় থাকে, আবার কোনো সময় ভারসাম্যহীন লক্ষ্য করা যায়। কিন্তু এই ভারসাম্যহীন মানে যে এক দিকটা হচ্ছে আরেক দিকটা হচ্ছে না, তা নয়, স্থির থাকে।
হয়তো সেই সময় তার বৃদ্ধিও স্থির রয়েছে, তার মনোভাব চিন্তাধারা কৌশলও স্থির রয়েছে, সেই সময় হয়তো সে ভালো করে পড়াশোনা করতে পারছে না, কিন্তু কারণ কি তার বৃদ্ধিও হচ্ছে না, তার মানসিক বিকাশও হচ্ছে না। কিন্তু সময়ের সাথে সাথে একটা সময় আসবে তখন তার বৃদ্ধিও হয়তো উচ্চতর পর্যায়ে পৌঁছবে এবং তার ফলাফল বা তার যে এবিলিটি অফ থিঙ্কিং সেটাও বেড়ে যাবে। বিকাশ সম্পর্কিত তথ্য জানার যে কোনো 4টি উদ্দেশ্য। এই যে আমরা এত বিকাশ সম্পর্কে পড়ছি, কেন পড়ছি? প্রথম হচ্ছে বিকাশের বিভিন্ন স্তর সম্পর্কে অবগত হলে কোন স্তরের কোন বয়সে শিশু কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক তা বলা যায়, পরবর্তী স্তরের জন্য শিশুকে পরিচালনা করা যায়। তুমি যেহেতু আগামী দিনের শিক্ষক হবে, তো সেই জন্য তোমার পক্ষে জানা খুবই গুরুত্বপূর্ণ যে একটা কোন বয়সে শিশুর কোন ধরনের আচরণগুলো স্বাভাবিক। 2, শিশুর বিকাশের বৈশিষ্ট্য জানা থাকলে শিক্ষক পিতামাতা শিশু সম্পর্কে যেমন অতিরিক্ত আশাও করবে না, তেমনই অতিরিক্ত নিরাশাও হবে না এবং শিশু স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে। এখানে বোঝানো হচ্ছে যে যদি আমরা এই বিষয়ে না জানি তাহলে আমরা ভাববো যে আমাদের কাছে যে শিশুটি রয়েছে বা এসেছে সে এই ধরনের আচরণ করছে, এটা কি আদৌ প্রত্যাশাযুক্ত, সে কি আদৌ সুস্থ নাকি সে অসুস্থ। আমরা যদি জানতে পারি তাহলে বুঝবো যে হ্যাঁ শিশুটি সুস্থ এবং সময়ের সাথে সাথে এই আচরণের পরিবর্তন হবে। 3 হচ্ছে বিভিন্ন বয়সী শিশুর বৈশিষ্ট্য ও তাদের বিকাশের ধারা সম্পর্কে জানা থাকলে স্বাভাবিক ও ব্যতিক্রমী শিশুদের নির্দিষ্ট করা যায়, কে পিছিয়ে আছে কার মধ্যে প্রতিভা আছে সে সম্পর্কে অনুমান করা যায় এবং সেই জন্য উপযুক্ত ব্যবস্থাও নেওয়া যায়। তারপরের পয়েন্ট, বিকাশের স্তর অনুযায়ী সামাজিক আচার-আচরণ সম্পর্কে প্রত্যাশা থাকে এবং সেই সম্পর্কে জানা থাকলে শিক্ষক পিতামাতা সচেতনভাবে শিশুদের সহায়তা করতে পারবে। এরপরে হচ্ছে বিকাশের বহুমাত্রিকতা বলতে কী বোঝো? বিকাশের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বহুমাত্রিকতা। শিশুর বিকাশের বিভিন্ন দিকে ঘটে, যেমন শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, ভাষাগত বিকাশ, বৌদ্ধিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, ব্যক্তিত্ব বিকাশ ইত্যাদি। বৃদ্ধির সঙ্গে দেহের আকারের পরিবর্তনের সাথে সাথে শক্তি, প্রক্ষোভিক নিয়ন্ত্রণ, বৌদ্ধিক চিন্তন, ক্ষমতা বিশ্লেষণ ক্ষমতার বৃদ্ধি ঘটে, স্মৃতিশক্তির বিকাশ ঘটে এবং মানসিক ক্ষমতার বিকাশ ঘটে। এইগুলিকে বিকাশের বহুমাত্রিকতা বলা হচ্ছে। মানে কেবলমাত্র বৃদ্ধি হচ্ছে না, সেই সাথে আমাদের শক্তি বাড়ছে, সেই সাথে চিন্তা করার ক্ষমতা বাড়ছে, সেই সাথে আগে যে বিষয়টা সাথে সাথে কেঁদে ফেলতো সেটা আর কাঁদছে না, সেই সাথে সে যুক্তি দিয়ে বিচার করতে শিখছে, তারপরে ভয় পাওয়ার থেকেও প্রতিরোধ হচ্ছে, সাহস আসছে, এই সমস্ত কথা বলার ক্ষেত্রে সুস্পষ্ট হচ্ছে, আরও সুন্দর হচ্ছে কথা বলার ধরন, স্মৃতিশক্তি যতটুকু আগে মনে রাখতে পারতো তার থেকেও বেশি মনে রাখতে শিখছে। এই হচ্ছে বিকাশের বহুমাত্রিকতা। মানে বিভিন্ন দিকে শুধু বৃদ্ধি হচ্ছে না, বিভিন্ন দিকে বিকাশটা ঘটছে অনেকটা জালের মতো। এরপরে বিকাশের বহুত্ব বলতে কী বোঝায়? বহুমাত্রিক বিকাশের মধ্যে যেমন পরস্পরের সম্পর্ক আছে, তেমনই বহুমাত্রিক বিকাশের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়, তাকে আমরা বহুত্ব বলি। অর্থাৎ বহুমাত্রিক বিকাশের মধ্যে যে পার্থক্য আছে তাকে আমরা বহুত্ব বলব। বিকাশের বহুত্বকে বা পার্থক্যকে 2 ভাগে ভাগ করা যায়, এগুলো হলো অন্তর্ব্যক্তি পার্থক্য এবং আন্তর্ব্যক্তি পার্থক্য। এবার বিকাশের অন্তর্ব্যক্তি পার্থক্য বলতে কী বোঝায়? বিকাশের অন্তর্ব্যক্তি পার্থক্য বলতে বোঝায় যে একই ব্যক্তির মধ্যে বিভিন্ন দিকের বিকাশ, যেমন শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ ইত্যাদি। প্রতিটি ক্ষেত্রেই পার্থক্য ঘটে। আবার বিকাশের বিভিন্ন স্তরে এক সময় একই হারে একভাবে ঘটে না, কোনো স্তরে দ্রুত আবার কোনো স্তরে ধীর। যেমন শৈশবে মানসিক বিকাশ খুব দ্রুত ঘটে, আবার বাল্যকালে বিকাশের হার হ্রাস পায়। দেখবে শৈশবকালে শিশুর বৃদ্ধিও খুব দ্রুত ঘটে, সেই সাথে শিশুর মানসিক যে ক্ষমতা, এটা এই শিখছে সেটা সেই শিখছে, নানা রকম কিছুর প্রতি আগ্রহ থাকে এবং আস্তে আস্তে যখন বড় হয় তার বিভিন্ন ক্ষেত্রে বিকাশগুলি বিভিন্ন ধরনের হয়ে যায়। কোনো সময় হয়তো কেবল খেলার প্রতি তার আগ্রহ, পড়াশোনায় ইচ্ছা করে না, পড়াশোনা করতেও ভালো লাগে না ইত্যাদি, কিন্তু একটা সময় আসে তার কেবল পড়াশোনা করতেই ভালো লাগে, খেলতে টেলতে অত ভালো লাগে না। এটা কী হচ্ছে? বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির বিকাশ হচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। এবার বিকাশের আন্তর্ব্যক্তি পার্থক্য বলতে কী বোঝায়? বিকাশের ক্ষেত্রে পার্থক্য বা বহুত্বের কারণ হলো বংশধারা এবং পরিবেশ। জৈবিক এবং জিনগতভাবে এক ব্যক্তি অন্যের থেকে পৃথক, এছাড়াও 2 ব্যক্তির পরিবেশও কখনো একই রকম হয় না, এমনকি যমজের ক্ষেত্রেও তা এক থাকে না। এক জায়গায় একই বয়সের শিশুর মধ্যে বিকাশের পার্থক্য লক্ষ্য করা যায়। তাদের পরিবেশের ভিন্নতার কারণে শারীরিক সহজাত বৈশিষ্ট্য, পারস্পরিক উপাদান, খাদ্য, আলো, আবহাওয়া, পরিচর্যা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা ইত্যাদির উপর ভিত্তি করে। তুমি দেখবে তুমি এবং তোমার বোনের মধ্যেও বা ভাইয়ের মধ্যেও কিছু হলেও পার্থক্য আছে। আবার যদি দেখো যে তোমরা একই পরিবারে একই বয়সী 2 শিশু একসাথে বেড়ে উঠছো, তার যেটা পছন্দ তোমার সেটা নাও পছন্দ হতে পারে। সে সেই সময় যেটা করতে ভালোবাসে সেই সময় তুমি সেটাই করতে নাও পছন্দ করতে পারো। সে
যে ক্লাসে খুব ভালো নাম্বার পেয়েছে তুমি হয়তো সেই ক্লাসে ভালো নাম্বার নাও পেতে পারো, বা সে যে ক্লাসে খুব খারাপ নাম্বার পেয়েছে তুমি হয়তো তার থেকেও ভালো নাম্বার পেয়েছো। এই ধরনের ব্যাপার হয়ে থাকে। স্কুলে যখন যাবে তখন দেখবে তোমার বয়সী আরও 1000 জন বা 40 জন তোমার এই ক্লাসে রয়েছে, কিন্তু তুমি হয়তো পড়াশোনা ভীষণ ভালো, কেউ হয়তো তোমার থেকেও আরও বেশি ভালো, কেউ হয়তো অ্যাভারেজ, কেউ হয়তো খুব খারাপ। এরকমভাবে একই বয়সী লোকজন, তাদের মধ্যে পৃথক পৃথক ভাবধারা রয়েছে। তুমি হয়তো আঁকতে পারো না, কিন্তু অন্য যে পড়াশোনায় ভালো না সে হয়তো ভীষণ ভালো আঁকতে পারে। তুমি হয়তো গান গাইতে পারো, কিন্তু যে সাধারণ মানের শিশুটি হয়তো তোমার থেকেও ভালো গান গাইতে পারে, কিন্তু সে আঁকতেও পারে না, পড়াশোনাতেও ভালো না। এটা হচ্ছে ব্যক্তির আন্তঃব্যক্তি পার্থক্য। এই ছিল তোমাদের আজকে 10টা প্রশ্ন। আশা করি এগুলো তোমাদের কাজে আসবে।